সুপ্রিয় দর্শক, চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে একটা বিশেষ অনুষ্ঠানের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানটির নাম হচ্ছে ট্যাক্স অ্যান্ড বিজনেস, স্পন্সার্ড বাই চৌধুরী সিপিএ। চৌধুরী সিপিএ প্রতিষ্ঠানের যিনি কর্ণধার সরোয়ার চৌধুরী, তাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। আমরা জানবো আজকে যে ট্যাক্স ফাইলের জন্য করণীয় কী কী, কোন কোন বিষয়ে আমাদের সতর্কতা জরুরি এবং সামনে কোনো ডেডলাইন আছে কি না। আমরা যাচ্ছি চৌধুরী সাহেবের কাছে। সরোয়ার ভাই, কেমন আছেন? ধন্যবাদ শাহেদ ভাই, অনেকদিন বাদে আপনার সাথে দেখা হলো। আজকে একটা বিশেষ অনুষ্ঠানে আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের মার্চের মাঝামাঝি হয়ে গেল। এই মার্চের মাঝামাঝি সময়ে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ডেডলাইন আছে, সেটা বলে দিচ্ছি আগে থেকে। সেটা হচ্ছে যে এখন 15 তারিখ, মার্চের 15 তারিখ হবে ব্যবসা, অর্থাৎ আমরা যেহেতু ট্যাক্স অ্যান্ড বিজনেস, ব্যবসার কিন্তু যারা কিন্তু অ্যাস কর্পোরেশন, এলএলসি, পার্টনারশিপ, এই পাস থ্রু এন্টিটিগুলো হচ্ছে যে যেই কর্পোরেশনগুলো, যেই এন্টিটিগুলো ট্যাক্স পে করে না, নিজেরা ট্যাক্স পে করে না, কিন্তু তাদের শেয়ার হোল্ডার, তাদের ওনাররা ট্যাক্স পে করেন। এখন যদি 15 তারিখের মধ্যে যদি আপনি ফাইল করতে না পারেন, তাহলে কিন্তু বিরাট জরিমানা হয়। তবে শঙ্কিত হওয়ার কিছু নেই, যেহেতু আপনি যদি ফাইল করতে না পারেন, অলওয়েজ দেয়ার ইজ এক্সটেনশন। আপনি অটোমেটিক এক্সটেনশনের জন্য আবেদন করতে পারেন, তবে 15 তারিখের আগেই করতে হবে। 15 তারিখ মধ্যরাত্রে 12 o'clock মধ্যেই করতে হবে, তখন আপনি 6 মাসের সময় পাবেন। এক্স্যাক্টলি। আর যেটা লোকজন এখন যেহেতু এখন মার্চের 15 তারিখ, আর মাত্র 1 মাস সময় আছে, সুতরাং সবাই চাচ্ছে যে ট্যাক্স ফাইল করার জন্য। এবং আপনিও যেহেতু ট্যাক্স এবং ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, আপনিও বুঝতে পারছেন। যে আমি একটু সরলভাবে বলি, আপনি তো স্পেশালিস্ট, আপনার কাছ থেকে আমরা সব বিশেষজ্ঞ মতামত পাই। যখন পার্সোনাল ট্যাক্স ফাইল করবেন, তখন সেটার জন্য লাস্ট ডেট হচ্ছে এপ্রিলের 15 তারিখ। আর যখনই আপনি বিজনেস বা পাস থ্রু এন্টিটি, যেটা সরোয়ার ভাই বললেন, সেটাতে যাবেন, তখন সেটা হচ্ছে মার্চ মাসের 15 তারিখ। আমরা সরোয়ার ভাইয়ের কাছ থেকে এই স্পেশাল ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করব। আপনাকে যদি আমরা শুরুতেই বলি যে আসলে একজন মানুষ যখন ট্যাক্স ফাইল করতে আসবেন, তখন তিনি কি কি কাগজপত্র নিয়ে আসবেন? গত 1 বছরের হিসাব নিকাশ যা আছে সব কিছু দিতে হবে। সুতরাং তার যে ইনকাম আইটেম কি কি জানতে হবে। মানুষ অনেক সময় ভুলে যায় যে আমার ইনকাম আইটেম কি কি। ইনকাম আইটেম বলতে আমরা বলছি যে যারা কাজ করেন তাদের W2, অনেকের 1099, অনেকের বোনাস চেক, অনেকের টিপস ইনকাম, তারপর মনে করেন যে তাদের যে ইনভেস্টমেন্ট ইনকাম। সুতরাং গ্লোবালি তারা কি কি ইনকাম তারা জেনারেট করে, সবগুলোর একটা হিসাবটা হচ্ছে ট্যাক্স ফাইলিংয়ে আসবে। এখন এটা ট্যাক্স ফাইলিংয়ে কী কী আইটেম আসবে, এটা কিন্তু পরিসর কিন্তু অনেক হাই। এটা আমরা সংক্ষেপে আমরা বলে যাচ্ছি আজকে, যেহেতু আপনি জিজ্ঞেস করলেন। এটা হচ্ছে ইনকাম আইটেম, যেটা আমরা আর্ন করছি। আর জিনিসগুলো হচ্ছে যে আমরা বলতে পারেন যে তাইলে যে আমরা যে ইনভেস্টমেন্ট করি, এগুলো কি? হ্যাঁ, ইনভেস্টমেন্ট থেকে যে সমস্ত লাভ ক্ষতি হচ্ছে, আপনি আপনি রবিনহুডে ইনভেস্ট করেছেন, ওখান থেকে আপনি কিছু ইন্টারেস্ট পেয়েছেন, কিছু ডিভিডেন্ড পেয়েছেন, কিছু ক্যাপিটাল গেইনস পেয়েছেন, ওগুলোও আপনার অ্যাড করতে হবে, ওগুলোও দেখাতে হবে। তারপরে আপনার আসে ট্যাক্স অ্যান্ড বেনিফিট। ট্যাক্স যেমন আপনি দিবেন, কিসের উপর ট্যাক্স দিবেন? ইনকামের উপর ট্যাক্স দিবেন। এক্স্যাক্টলি। তাহলে আপনি হয়তো বলতে পারেন যে তাহলে আমার বেনিফিটটা কি? এখন বেনিফিটের উপর কি ট্যাক্স? বেনিফিট বলতে আমরা যা বলছি, মনে করেন যে আপনি রিটায়ার্ড পারসন, আপনার যে রিটায়ারমেন্ট বেনিফিট আছে, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আছে, আনএমপ্লয়মেন্ট বেনিফিট আছে, ট্যাক্স রিফান্ড আছে, ক্যান্সেল ডেট আছে। মনে করেন আপনি কারো কাছ থেকে টাকা পেতেন এখন, অথবা কোনো একটা কোম্পানি আপনি করতেন, কোনো একটা কোম্পানিকে ক্রেডিট কার্ড পে করতে পারেন নাই, ক্রেডিট কার্ড আপনার ডেটটা ক্যান্সেল করে দিয়েছে। আপনি অনেক সময় দেখবেন যে 1099C ইস্যু করে তারা, অর্থাৎ আপনার কাছ থেকে টাকাটা পায় নাই। সুতরাং যেহেতু তারা টাকা পায় নাই, সুতরাং সেটা আপনার জন্য একটা গেইন হয়ে গেছে, সেটা আপনার জন্য ইনকাম হয়ে গেছে। জিনিসটা তো মোটামুটি বোঝা গেল আমাদের দর্শকদের জন্য, আশা করছি। হ্যাঁ, আমি এটা একটু ছোট করে ব্যাখ্যা করি। ধরেন আপনি কোনো ক্রেডিট কার্ডে আপনি টাকাটা দিতে পারছেন না, তারা আপনাকে এটা মাফ করলো, কিন্তু সেটা কিন্তু আসলে আপনার মাফ হচ্ছে না, সেটাও কিন্তু একটা আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা আপনার আর্নিং হিসেবে যোগ হয়ে যাবে, তাই তো আপনি বললেন? রাইট। আরেকটা জিনিস কিন্তু এখন আমি মোটামুটি আমাদের কমিউনিটির মধ্যে দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু গ্যাম্বলিং উইন করে। অনেকেই দেখি যে আমাদের এই যে ক্যাসিনোতে বেশ ভালো অঙ্কের টাকা তারা পায়। অনেক সময় দেখা গেল যে $70,000-80,000। তারা মনে করে যে এটা নাকি ট্যাক্স দিতে হবে না। তারা প্রথমেই, যেহেতু আপনিও হয়তো অনেকের মুখোমুখি হয়েছেন, যে যখন আসে তারা বলে যে ভাই আমি তো এত টাকা ইনকাম করেছি, আমার তো এগুলোর ট্যাক্স দিতে হবে না। আমি বলছি কেমনে জানেন? বলি যে আমি তো সব খরচ করে ফেলেছি। আপনি যে খরচ করো, এটা না। গ্যাম্বলিংয়ের নিয়মটা হচ্ছে যে আপনি গ্যাম্বলিংয়ে যা ইনকাম করলেন, সেই পরিমাণ টাকা আপনি যদি দেখাতে পারেন যে সেই পরিমাণ টাকা আপনি জুয়া খেলেছেন, তাইলে কিন্তু এটা মাফ হবে। আর যদি দেখাতে না পারেন,
তাহলে কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে। এখন দেখাবেন কেমন করে? আপনার দেখাইতে গেলে আপনার দেখাইতে হবে যে আপনি ওই যে ক্রেডিট কার্ড থেকে টাকা তুলেছেন, আপনি ওই গ্যাম্বলিং ক্যাসিনো থেকে আপনি মানি তুলেছেন, এই সমস্ত মিটিকুলাস যে আপনার হিসাবটা আপনার রাখতে হবে। সুতরাং মনে করবেন না যে আমি তো ট্যাক্স যা মানে ইনকাম যা করেছি সব আমার খরচ হয়ে গেছে, এটা হয় তার না। মানে দেখেন এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা তথ্য আছে। গ্যামলিংয়ে কেউ যে টাকাটা পাচ্ছে সেই পরিমাণ টাকা যদি সে ওখানে ইনভেস্ট করে থাকে তাহলে সে কিন্তু ওখান থেকে মাপ পাচ্ছে না, হলে আপনার এটা ট্যাক্সেবল হয়ে যাবে। তবে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। ধরেন এই যে ইনকাম আইটেমগুলো আমরা বললাম, একই সাথে আমরা গ্যামলিং আইটেমগুলো বললাম, কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট আপনি একটু আগে বলেছেন, সেটা একটু বলবেন যে কী ধরনের বেনিফিটগুলো এটা পড়ে? রিটার্ন বেনিফিট মনে করেন যে আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছেন, সেই বেনিফিটটা যখন আপনার কাছে 1099 SSA 5 যে ফর্মটা আসলো, এই ফর্মটা আসা ওখানে আপনাকে বলে দেয়, আপনি মনে করেন যে সারা বছর আপনি $24,000 ইনকাম করেছেন, সেই $24,000 ট্যাক্স রিটার্নের একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে এটা ইনপুট করতে হবে এবং আপনার আর্ন ইনকাম অনুযায়ী এটা ট্যাক্সেবল হবে কি ট্যাক্সেবল হবে না সেটা নির্ভর করবে। এখন মনে করেন যে আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে মাত্র $10,000, অর্থাৎ ট্যাক্সেবল মানে কি আপনার আর্ন ইনকাম, কিন্তু আপনি বেনিফিট পেয়েছেন $24,000, তাহলে এটা কিন্তু আপনার কোনো আসতেছে না, ট্যাক্সেবিলিটির মধ্যে আসতেছে না। সুতরাং আপনার আর্ন ইনকামের উপর যদি ট্যাক্স আসে সেটা দিবেন, ওইটা কিন্তু এক্সক্লুড হয়ে যাচ্ছে। আর এই বছর কিন্তু আরেকটা জিনিস, ওই যে বিগ বিউটিফুল বিলের মাধ্যমে একটা জিনিস এসছে, যেটা হচ্ছে যে যারা মনে করেন যে যারা 65 and older তারা কিন্তু এক্সট্রা আবার ডিডাকশন পাচ্ছে একটা $6,000। সেই হিসেবে তাদের মোটামুটি তারা $50,000 পর্যন্ত ইনকাম করলেও এটা কোনো ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ছে না, পয়সা দিতে হয় না। বিগ বিউটিফুল বিল নিয়ে আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাই। ধরেন আমরা জানি যে বিগ বিউটিফুল বিলে নো ট্যাক্স অন টিপ এবং ওভারটাইম, কিন্তু অনেকে W2 এর মধ্যে সেটা লেখা নাই, তখন সে ওভারটাইমটা কিভাবে মেনশন করবে? নিয়মটা হচ্ছে যে আসলে যদি কোনো W2 প্রডিউস করা হয় নাই, তখন এমপ্লয়ার কিন্তু অনেক সময় চিঠি লিখে দেয় যে তোমার এত ঘন্টা ওভারটাইম হয়েছে এবং মাল্টিপ্লাইড বাই এত তোমার আওয়ার, এইটাই হচ্ছে তোমার ওভারটাইম পে। তখন ওভারটাইম পেটা যখন আপনি ট্যাক্স রিটার্নের মধ্যে ইনপুট করবেন, তখন এটা আপনার ডিডাকশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে এবং আপনি বড় ধরনের বেনিফিট পাচ্ছেন। সেই জন্য এই বিগ বিউটিফুল বিলের মাধ্যমে যেটা কংগ্রেস এবং সেনেটে বলা হয়েছে যে এতে কিন্তু মোটামুটি জেনারেল পাবলিকদের মধ্যে, জেনারেল ফ্যামিলি, একটা ফ্যামিলি মোটামুটি $10,000 মতো এক্সট্রা বেনিফিট পাচ্ছে। এক্স্যাক্টলি, মানে আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধরেন বিগ বিউটিফুল বিলের আন্ডারে আপনার ওভারটাইমটা কিন্তু ট্যাক্স ফ্রি, কিন্তু যখনই আপনার W2 ইস্যু হচ্ছে সেখানে কিন্তু আপনার ওভারটাইমের কথা লেখা থাকছে না। কারো কারো ক্ষেত্রে আবার শেষের যে পে চেকটা থাকছে তার পেছনে লেখা থাকে, কিন্তু যদি লেখা না থাকে তখন সেটা আপনি আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটা লিখিত নিয়ে সেইটাকে আপনি ওই ওভারটাইম বা আপনার আর্নিং থেকে বাদ দিতে পারছেন। খুব ইম্পর্টেন্ট তথ্য আমরা পেলাম সরকারের কাছ থেকে। জিনিসটা হচ্ছে যে ট্যাক্স জিনিসটাকে অত কমপ্লিকেটেড জিনিসটা আমরা করতে চাই না, যেহেতু অনেক সময় আপনি যেটা বললেন যে একটা কাগজের মধ্যে এমপ্লয়ার যদি সার্টিফাই করে দ্যাটস এনাফ, আসলে দ্যাটস এনাফ। সব কিছু হচ্ছে যে রিজনেবলনেস, আপনি একটা রিজনেবলনেসের মধ্যে যদি আপনি ট্যাক্স ফাইলটা করেন, এটাই হচ্ছে জিনিস। আপনার ডকুমেন্টেশন থাকতে হবে, আপনি যখন অডিট হবে তখন কিন্তু ওরা চাইবে যে আপনি কোনো একটা বেসিস আছে কিনা আপনার, আপনি যে জিনিসটা দিয়েছেন সেটার বেসিসটা কি। আমরা যেমন আপনার ছেলেপেলেদেরকে ডিডাকশন নিই, তাদের বার্থ সার্টিফিকেট আছে, বেসিসটা হচ্ছে তাদের বার্থ সার্টিফিকেট। এখন আপনি যে ডিডাকশনটা নিচ্ছেন তার বেসিসটা কি, একটা এমপ্লয়ার লেটার। সেই জন্য আপনি শুধু ট্যাক্সের ব্যাপারে না, অন্যান্য ক্ষেত্রেও আপনি মনে করেন যে আপনি বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, সব জায়গাতে যখন যে ইনকাম সার্টিফিকেশন, অনেক সময় দেখা যাচ্ছে CPF সার্টিফিকেট লাগে যে ইনকামটা কত হলো, তারা বিশ্বাস করে। এই বিশ্বাসটাই হচ্ছে আসল জিনিস। এক্স্যাক্টলি। তবে অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু বলছেন যে ট্যাক্সটা এতই জটিল যে আমি বুঝি না। মানে অ্যালবার্ট আইনস্টাইন এত কিছু বোঝেন কিন্তু উনি কিন্তু ট্যাক্সটা বোঝেন না, ফলে আপনারা কিন্তু অত্যন্ত স্পেশাল আমাদের কাছে। আরেকটা বিষয় বলতে চাই যে সুপ্রিয় দর্শক, সরওয়ার চৌধুরী ভাই আমাদের নিউ ইয়র্কের কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় একজন ভালো মানুষ হিসেবে, এবং একই সঙ্গে ওনাকে যে কারো বিপদ আপদের সময় ওনাকে পাওয়া যায়, এটা আমি ফাঁকে একটু বলে রাখলাম। আচ্ছা, যাই হোক, আমরা তারপরের বিষয়ে আসি যে ধরেন এখনকার সময় আমরা একটু পার্সোনাল ট্যাক্স রিটার্নে যদি যাই, তাহলে আপনার বিগ বিউটিফুল বিলের আন্ডারে সুবিধাগুলো কী কী? এই যে সুবিধা অলরেডি আপনি দুটো বলে ফেলেছেন, ওভারটাইমের কথা বলে ফেলেছেন, টিপসের কথা বলে ফেলেছেন, আর যারা যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য এক্সট্রা বেনিফিটের কথা বলে ফেলেছেন। আর তারপরে যারা একটু হাই ইনকাম অথবা যারা একটু হাই ট্যাক্স
এরিয়াতে, আপনি কোথায় থাকেন জানি না, হ্যাঁ। আপনি যেহেতু হাই ট্যাক্স এরিয়াতে থাকেন, হ্যাঁ। তো ওইখানে দেখা যায় যে গত বছর পর্যন্ত কিন্তু আমরা $10,000 আমাদের থ্রেশহোল্ড ছিল, সিলিং ছিল $10,000। হ্যাঁ। অর্থাৎ আপনি ট্যাক্স, বাড়িঘর ট্যাক্স, আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স, মানে লোকাল ইনকাম ট্যাক্স সব কিছু মিলিয়ে সিলিং ছিল $10,000। এখন কিন্তু সেই $10,000টা উঠে গিয়ে এখন হয়ে গেছে $40,000। সুপ্রিয় দর্শক, খুবই ইম্পর্টেন্ট কথা। ধরেন এই যে সৌরভ ভাই যেটা বললেন যে আগে আপনি বিভিন্নভাবে যে স্টেট ট্যাক্সগুলো দিতেন সেটা আগে ছিল 10,000 স্ল্যাব, এখন সেটা হচ্ছে 40,000, মানে 40,000 পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, এবং সেটাকে বলে সল্ট ট্যাক্স। আমরা সেটাই শুনবো সৌরভ ভাইয়ের কাছ থেকে। সল্ট ট্যাক্স, এখন যদি সল্ট ট্যাক্স 40,000 হয়, 40,000 যদি $40,000 যদি সিলিং হয়, তারপর মনে করেন আপনার মর্টগেজ ইন্টারেস্ট, মর্টগেজ ইন্টারেস্ট যদি আপনার $15,000 হয়, তাহলে হয়ে যাচ্ছে $55,000। তারপরে কিছু ডোনেশন যদি আপনি দিয়ে থাকেন $5,000-10,000, তাইলে যারা মনে করেন যে অনেক একটু হাই ইনকাম প্রোফাইলের মানুষজন আছে, তারা হয়তো একটা মসজিদে, মাদ্রাসায় অথবা একটা নন প্রফিট ডোনেশন চ্যারিটেবল হয়তো $10,000 ডোনেট করলো, $20,000 ডোনেট করলো, ওইটা অ্যাড হয়ে দেখা যায় যে তাদের আইটেমাইজ ডিডাকশন হয়ে যাচ্ছে প্রায় $60,000 মতো, যেটা আগে কিন্তু এর আগে গত বছর পর্যন্ত এটা পৌঁছাতে অনেক কষ্ট হতো। সুতরাং অনেক সময় দেখা যেত যে তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশনটা অনেক সময় ইজ মোর দেন আইটেমাইজ ডিডাকশন, যেহেতু সল্টের একটা ক্যাপ ছিল। এখন সল্টের ক্যাপটা হাই লেভেল হয়ে যাওয়াতে এটা তাদের জন্য বেশ ট্যাক্স। আমি এটা একটু সহজ ভাষায় বলি, সৌরভ ভাই তো এক্সপার্ট। আপনি দেখেন যে আপনার আইটেমাইজ ডিডাকশনে, আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনে আপনি কিন্তু অনেক রকম বেনিফিট পাচ্ছেন নির্ধারিতভাবে, আর আপনার সল্ট ট্যাক্সটা নিতে হলে আপনাকে কিন্তু সেটা আইটেমাইজ ডিডাকশনে যেতে হবে, এবং সেটা আইটেমাইজ ডিডাকশনে অন্যান্য অনেক সুবিধার কথাও সৌরভ ভাই বলেছেন। হ্যাঁ জি, বলেন প্লিজ। হ্যাঁ, আইটেমাইজ ডিডাকশন যেটা বলতেছি, অনেক সময় দেখা যায় যে আপনার একটা ড্যামেজ হলো, প্রপার্টি ড্যামেজ হলো, তারপরে আপনি ডোনেশন দিলেন, আপনার তারপরে ইন্টারেস্ট যেটা তো বললাম, তারপর মনে করেন যে আপনার ইনভেস্টমেন্টের জন্য যে খরচ হচ্ছে সেগুলো, এই সমস্ত জিনিসগুলো আপনি ডিডাকশন নিতে পারতেছেন। সেই হিসাবে আমাদের লেভেলটা কিন্তু অনেক উপরে চলে গেছে এবং ট্যাক্স সেভিংটা অনেক বেশি হয়েছে, সেটাই বলতে চাচ্ছিলাম যে এই আমরা বিউটিফুল বিল। তাহলে আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন, আমরা আরেকটা বিষয়ের দিকে যেতে চাই, সেটা হচ্ছে রেন্টাল ইনভেস্টমেন্ট এবং SBA লোন। এটা আমরা অনেকগুলো বিষয়কে কিন্তু একসাথে আমরা আলোচনা করছি। রেন্টাল ইনভেস্টমেন্টে কি কি ধরনের বেনিফিট আমরা পেতে পারি? সুন্দর প্রশ্ন করেছেন, কারণ রেন্টাল বেনিফিট এখন আমাদের আমেরিকাতে আমরা বলি যে কি আমেরিকান ড্রিম, আমেরিকান ড্রিমে একটা ঘর থাকবে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমেরিকান ড্রিমে আমরা দুইবার ড্রিম দেখি আর একটা রেন্টাল প্রপার্টি কেনার চেষ্টা করি। অনেকেই কিন্তু বেশ, মানে এটাকে আমি উৎসাহিত করি, যেহেতু রেন্টাল ইনভেস্টমেন্টটা ইজ এ গুড ইনভেস্টমেন্ট। আপনি যদি একটা রেন্টাল প্রপার্টি কিনেন, প্রথমত আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এটা অ্যাপ্রিসিয়েটস ইন ভ্যালু। তারপর দ্বিতীয়টা হচ্ছে এখানে একটা খরচ আছে যেটা আপনি ডিডাকশন হিসাবে নিতে পারতেছেন। ডিডাকশন হিসাবে নিতে পারছেন, সেই খরচটা কি? বিগ ডিডাকশন, ডিপ্রিসিয়েশন। সেই ডিপ্রিসিয়েশন যখন নিবেন তখন আপনার রেন্টাল যে ইনকামের এগেস্টে এটা বড় ধরনের বেনিফিট দেয় আপনাকে। তখন দেখা গেল যে আপনার যদি $10,000 লসও হয়, আপনি IRSকে বলতে পারবেন যে যেহেতু আমার এখানে একটা হিডেন একটা এক্সপেন্স আছে, সেই জন্য আমি লসটা অ্যালাউড। বোঝা গেল। আমি একটু ভেঙে বলি। মনে করেন আপনি একটা প্রপার্টি করলেন যেটা আপনি ভাড়া দিচ্ছেন, এখন ওইটা থেকে আপনার $50,000 টাকার মতো লাভ হলো সাপোজ রেন্ট তুলে, কিন্তু দেখা গেল ওখানে আপনি বিভিন্ন রকমের মেরামত করেছেন, কোনো চেঞ্জ করেছেন, সেগুলো যেগুলো এর মধ্যে পড়বে সেইটা থেকে আপনি ডিডাক্ট করে নিয়ে গিয়ে আপনি সেটা কিন্তু আপনার ট্যাক্সের থেকে আপনি ওগুলো মাফ পেতে পারেন। জি। আর কিছু জিনিস মনে করেন যে যেটা আমরা প্রাইভেট আমাদের পার্সোনাল প্রপার্টিতে নিতে না পারি না, যেমন ইন্স্যুরেন্স আমরা নিই না, কিন্তু রেন্টাল প্রপার্টিতে আপনি নিতে পারবেন, যেহেতু এটা বিজনেস প্রপার্টি। ইন্স্যুরেন্স, তারপরে PMI, তারপরে মনে করেন আপনার এমনি মর্টগেজ ইন্টারেস্ট, তারপরে ট্যাক্স, তারপরে ওই ইউটিলিটি, সব কিছু আপনি ডিডাকশন নেওয়ার পরে দেখা গেলো যে আপনি বড় ধরনের একটা নেগেটিভ হলো, কিন্তু আপনার যেহেতু আপনার $25,000 পর্যন্ত আপনার ক্যাপ নেগেটিভ নিতে পারেন। যদি আপনার ইনকাম ভালো আর্ন করছেন, আপনি দেন $150,000 আর্ন করেন অথবা $100,000 আর্ন করেন, তখন দেখা যায় যে ওই লসটা আপনার ইনকাম, আপনার ব্যক্তিগত ইনকাম, পার্সোনাল ইনকাম, অর্ডিনারি ইনকামটাকে কমাই দেয়। তখন আপনার মানে আপনি কিন্তু বুঝতে পারলেন যে ধরেন আপনি ট্যাক্স দিচ্ছেন হাজার টাকা, কিন্তু ধনী মানুষ কিভাবে ট্যাক্স কম দেয় আমরা কিন্তু আজকে সরকারের কথা থেকে বুঝে ফেললাম, তাই তো? এটা একটু আবার কিছু লুপহোল আছে। লুপহোল মানে মনে করেন যে আপনার ইনকাম যদি বেশি হাই হয়ে যায় তখন কিন্তু ডিডাকশনটা আবার
ফেজ আউট হয়ে যায়। ফেজ আউট মানে কমে যায়। মাঝখানে আমরা একটু বলে রাখি যে এটা কিন্তু কোনো ট্যাক্সের পরামর্শ না, এটা হচ্ছে আজকে আমরা এখানে বসে আনঅফিশিয়াল এক্সপিরিয়েন্স শেয়ারিং করছি। ফলে আপনার ব্যক্তিগত পরামর্শটা আপনি সরাসরি সৌরভের সাথে দেখা করে কথা বলে তারপর আপনি ডিসিশনটা নিতে পারেন। আর সাধারণ বিষয়ে তো আপনার অন্যান্য অনেক জায়গা থেকে আপনি হেল্প পাচ্ছেন। তো এখন আপনাকে যদি আমরা বলি যে ধরেন বিগ বিউটিফুল বিলের আন্ডারে বিজনেসের ক্ষেত্রে আপনি বোনাস ডিপ্রিসিয়েশন বললেন, তারপরে বিজনেস ইন্টারেস্ট ডিডাকশনটাও বললেন, সবই মোটামুটি আলোচনা হলো। কি বাদ আছে আর মনে করেন যে বোনাস ডিপ্রিসিয়েশন তো বলেছি, ইনক্রিজ এমপ্লয়ার প্রোভাইডেড চাইল্ড কেয়ার, যদি আমরা কোনো একটা কোম্পানি যদি চাইল্ড কেয়ার দিয়ে থাকে তাদেরকে গভর্নমেন্ট কিন্তু ভালো একটা ক্রেডিট দেয়, ট্যাক্স ক্রেডিট। তারপর আর তাছাড়া আপনি নেট ইনকাম, মনে করেন আপনার একটা ছোটো বিজনেস আছে, ওইটার যে নেট ইনকামটা যেটা হবে, যেটার উপর ট্যাক্স আপনি দিচ্ছেন, সেটা 20% আবার আপনার ব্যক্তিগত হিসাবে ব্যক্তিগত ট্যাক্সের ক্ষেত্রে ডিডাকশন নিতে পারেন। এটাকে বলে আপনার ওই স্মল বিজনেস ডিডাকশন আর কি। আচ্ছা, তারপরে আপনার এটা এসবিএ লোনের ক্ষেত্রে বলছেন আপনি? না না, এগুলো বলতেছি স্মল বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ, এটা আপনি আরেকবার একটু বলবেন যে কিভাবে আপনার ব্যক্তিগত দিকে আপনার ডিডাকশনটা নিতে পারছেন। মনে করেন আপনার নেট ইনকাম, মনে করেন আপনার একটা ব্যবসা আছে, একটা স্টুডিও আছে, আপনি ওখান থেকে $100,000 ইনকাম করলেন, নেট ইনকাম। ওই $100,000 20% কিন্তু আপনি ব্যক্তিগত আপনার ট্যাক্স রিটার্নে ওটা ডিডাকশন নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ট্যাক্স ব্রেকের জন্য এটা একটা ভালো দিক। আর যেটা স্মল বিজনেসের জন্য যেটা বলতেছি, আর তাছাড়া আপনার ওই যে টিপস এবং ওভার টাইম, এগুলোও আপনি করতে পারছেন, এমপ্লয়ীদেরকে দিতে পারতেছেন উইদাউট পেইং দ্য ট্যাক্সেস। এক্স্যাক্টলি। এটা একটা তাদের জন্য ইনসেন্টিভ। তো মোটামুটি এটা আমরা একদম শেষ দিকে ধরেন আপনার এসবিএ লোন সম্পর্কে আপনি একটু বলেন। ইউ আর দ্য রাইট পয়েন্ট। এখন মনে এসবিএ লোন, জি, এখন কি বলবো, দ্য গেম হ্যাজ বিগান। এই যে এখন এসবিএ লোন শুরু হয়েছিল কখন? এই যে 1920 থেকে। 20 থেকে মোটামুটি 5 বছর হয়ে গেছে। এখন আমাদের ধরতে হবে যে এসবিএ লোনটা, এসবিএ যেটা হচ্ছে ডিজাস্টার লোন। এক্স্যাক্টলি। আমাদের এরকম ডিজাস্টার লোন নিয়ে নাই লোকজন খুব কমই আছে, অনেকেই নিয়েছে কম বেশি 10,000 থেকে 15,000 থেকে 2 লক্ষ 5 লাখ সবাই নিয়েছে। এখন এই এসবিএ লোনগুলো অনেকেই এতদিন পর্যন্ত আমাদের কমিউনিটির মধ্যে একটা ধারণা জন্মেছে যে এসবিএ লোন বোধহয় এগুলো বোধহয় আমাদেরকে দিয়েছিল বাঁচার জন্য, এগুলোকে আর ফেরত দিতে হবে নাকি? আসলে না, এসবিএ লোন ইজ ভেরি ডেঞ্জারাস, বুঝছেন না? এসবিএ লোন কিন্তু ফেরত দিতে হয়। এই এখন বুঝতে হবে যে এসবিএ লোনটা যে ফেরত দিতে হবে এটা বুঝবেন কি করে? আপনি যদি এসবিএ লোন না দেন 2-3 মাস 4 মাস পর্যন্ত আপনাকে চিঠি দেবে এসবিআই। এরপরে যদি না পায় তারা ওটা ট্রান্সফার করে দেবে ফেডারেল গভর্নমেন্টের কাছে। ফেডারেল গভর্নমেন্ট, এসবিআই তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা বডি। এখান থেকে যারা লোন নিয়েছে, আবার এসবিআই লোনগুলো হচ্ছে এসবিআই লোন অনেক সময় বিভিন্ন প্রাইভেট ব্যাংক কিন্তু আপনাকে দিয়েছে। এক্স্যাক্টলি। তো এখন ওই প্রাইভেট ব্যাংকের লোনগুলো কিন্তু গ্যারান্টিড বাই এসবিআই। সুতরাং আপনি আপনার কাছ থেকে যদি ওই গ্যারান্টি সহকারে যদি এই লোনগুলো যদি রিপে করতে না পারেন, তখন এসবিআই করবে কি, এইগুলো ফেডারেল গভর্নমেন্টের অর্থাৎ ট্রেজারিতে ট্রান্সফার করে দেবে। ট্রেজারিতে যাওয়া মানে আপনি একটা বিরাট ক্রাইসিসের মধ্যে পড়েন। সেখানে কি কোনো 5 বছরের কোনো লিমিট ছিল? 5 বছর লিমিট ছিল, হ্যাঁ 5 বছর লিমিট ছিল। এটা তো 30 ইয়ার ওল্ড, 30 ইয়ার লোন। যে 2 বছর আমাকে গ্রেস দেওয়া হয়েছিল, 2 বছর পরে থেকে পেমেন্ট শুরু হবে, সেই 2 বছর পর থেকে আপনি হয়তো পেমেন্ট দিয়েছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, আমি বলি আমাদের ট্যাক্স পেয়ারদের একটা ভুল করে থাকেন যে আমরা দেখি আমাদের ট্যাক্স পেয়াররা অনেক সময় তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়। তো আপনি হয়তো দেখা গেল যে আপনি ওই যে এসবিআই লোনটা একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনি স্কেজুল করে রেখেছেন প্রতি মাসে মাসে যাওয়ার জন্য, কিন্তু আপনি ভুলে গেছেন যে যখন আপনার ট্যাক্স আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ হলো, ওইটা আপনি আর এসবিআই এর সাথে সিনক্রোনাইজ করেন নাই। তখন দেখা গেল 4 মাস যদি আপনি ওখান থেকে যায় নাই, তখন আপনার চিঠিও আপনি পেয়েছিলেন, হয়তো আপনি মনে করছেন আমি তো স্কেজুল করে রেখেছি। তখন যখন ফেডারেল গভর্নমেন্টে চলে যাবে, ট্রেজারিতে চলে যাবে, তখন কিন্তু আপনার সমস্যা আছে, বড় ক্রাইসিস হবে। তো আমরা চাই যে আমরা এই ধরনের কোনো সমস্যায় পড়বো না, এবং আগে থেকেই আমরা সেটা বুঝে ডিসিশন নিয়ে একটা প্ল্যান করে ফেলবো যে কোনটা করলে কোন সময়টাতে আমাদের টাকাটা দিতে হবে এবং কোন সময়টা আমি কোনভাবে ব্যবহার করব। আর একটা জিনিস বলে যেতে চাই এসবিআই, কারণ এখন কিন্তু এসবিআই এর চিঠি আসা শুরু করেছে। যারা এতদিন পর্যন্ত এসবিআই লোন নিয়ে একটু গাফলতি করেছেন, তারা কিন্তু চিঠি পাওয়া শুরু করেছেন। সুতরাং আমি বলতে চাই যে এসবিআই এর প্রসেস আছে, 4টা প্রসেস আছে। তারা প্রথমে ল্যান্ডার, যে এসবিআই যদি ডাইরেক্ট ল্যান্ডার হয়
তারা কালেকশন লেটার দিবে, আপনাকে বলবে যে টাকা দাও টাকা দাও টাকা দাও। তারপরে এরপরে যদি আপনি টাকা না দেন, 4 মাস যদি আপনি না দেন, আপনি ডেলিনকুয়েন্ট পর্যায়ে আছেন। ডেলিনকুয়েন্ট হইলে এটা শুধুমাত্র আপনার ক্রেডিট রিপোর্টে একটু যাবে। তারপরে যদি ডেলিনকুয়েন্টের পরে যেটা হবে সেটা হচ্ছে আপনি একেবারে নন কালেক্টেবল হয়ে যাবেন। নন কালেক্টেবল হয়ে গেলে তখন কিন্তু ওরা ট্রেজারি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। ট্রেজারিতে পাঠিয়ে দিলে ট্রেজারি যদি কালেকশন করতে না পারে, তখন ট্রেজারি করবে কি, প্রাইভেট কালেকশনে পাঠিয়ে দেবে। প্রাইভেট কালেকশনে পাঠিয়ে দেওয়ার ট্রেজারিতে যাওয়া মানেই আপনি ওখানে প্রায় 20% কি 30% অ্যাডেড একটা কস্ট চলে আসবে। মনে করেন যে আপনি $200,000 আপনার লোন ছিল, সেই লোনটা গিয়ে দাঁড়াবে $250,000। তার মানে ডাইরেক্ট ওখানে অ্যাড করে দেবে তারা একটা ট্রেজারি কস্ট, সেটা অ্যাড করে দেওয়ার পরে এটা আপনার কাছে বিল আসবে। তারপরে যদি আপনি তাদের সাথে নেগোশিয়েট করতে না পারেন, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে তাহলে কি করব আমরা, ট্যাক্স পেয়াররা কি করতে পারে। ট্যাক্স পেয়াররা দুভাবে যেতে পারে। একটা হচ্ছে যে তাদের সাথে নেগোশিয়েট করা, একটা বলে যে ঠিক আছে 30 বছরের জায়গায় আমি 10 বছরে দিয়ে দেবো। তারা যদি রাজি হয়, ট্রেজারি ডিপার্টমেন্ট যদি রাজি হয়, আপনাকে একটা এগ্রিমেন্ট দিবে, আপনি প্রতি মাসে নতুন স্কেজুয়ালে টাকা দিবেন। সেটাও যদি আপনি করতে না পারেন, আপনি তাদের সাথে একটা অফার ইন কম্প্রোমাইজে যাবেন। অফার ইন কম্প্রোমাইজ মানে তাদেরকে বললেন যে আমার তো কিছু নাই, আমার যা যা ছিল, কারণ আপনি যখন এগ্রিমেন্টটা করেছিলেন তখন আপনি ব্যক্তিগতভাবে দায়ী হয়েছিলেন। আপনার ব্যবসা যদি থাকে, ব্যবসার ইকুইপমেন্ট আপনার দায়বদ্ধ ছিল। এখন যখন ওটাও করতে না পারেন, তখন তারা করবে কি, আপনাকে বলবে যে তুমি এখনই টাকা দিয়ে দাও। এখনই টাকা যদি দিতে না পারেন, অফার ইন কম্প্রোমাইজ মানে কি, কম পয়সা দিয়ে আপনি বেঁচে যাওয়া, আমার সমস্যা, আমি কিছুই নাই আমার, আমি কোথা থেকে দেবো। সেটা যদি হয়, সেটা যদি তারা এটাতেও যদি না মানে, তাইলে আপনি করতে পারেন। আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে আপনি রিফাইন্যান্স করতে পারেন। আপনি করার কিছু নেই, কিন্তু কোনোভাবে তো এসবিআই লোন থেকে কেউ মাফ পাবে না। আচ্ছা, মাপ পাওয়ার একটা এটা বলে দিই, এটা কিন্তু আমার অ্যাডভাইস নয়, এটা কিন্তু লিগ্যাল অ্যাডভাইস নয়। এটা হচ্ছে যে কেউ যদি ব্যাংকরাপসি ফাইল করে, সম্ভাবনা আছে সেটা, কিন্তু ব্যাংকরাপসির যে কতগুলো কনসিকোয়েন্স, এটা কিন্তু আপনার লয়ারের সাথে পরামর্শ করে তারপরে। আমরা একদম শেষ পর্যায়ে, সুপ্রিয় দর্শক, আমরা চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদেরকে আবারও একটু সাম আপ বলতে চাই যে আমরা চৌধুরী সিপিএর সরোয়ার চৌধুরী সাহেবের সাথে কথা বলছিলাম। আমরা আপনার ট্যাক্স ফাইলিং, লোন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সবশেষে যে বিষয়টা আমাদের সামনে এসেছিল যে এসবিএ লোন, এসবিআই লোন রিলেটেড কোনো চিঠি পেলে সেটা কিন্তু কখনোই আপনি হালকাভাবে নেবেন না এবং খুবই সিরিয়াসলি নিতে হবে, তা নাহলে এটার কনসিকোয়েন্সেস আমাদেরকে ভোগ করতে হবে। আবার আপনাদের সাথে কথা হবে। আমরা ট্যাক্স এবং বিজনেস অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি, স্পন্সার্ড বাই চৌধুরী সিপিএ। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে।